কল্পনা করুন এখন মাঝরাত, চারিদিকে নিস্তব্ধতা। হঠাৎ একদল কেন্দ্রীয় বাহিনী নিয়ে আপনার দরজার সামনে কড়া নাড়লেন উত্তরপ্রদেশের এক দুধে আইপিএস অফিসার। ওনার টার্গেট কি ছিল না এলাকার একজন দাপুটে নেতা জাহাঙ্গীরের তল্লাশি। হ্যাঁ, ঠিক এমনটাই ঘটেছে দক্ষিণ 24 পরগনার ফলতায়। 2026-এর বিধানসভা নির্বাচনের রণক্ষেত্রে এখন নতুন নাম আইপিএস অজয় পাল শর্মা। তৃণমূলের হেভিওয়েট প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়ির অন্দরে ঢুকে পুলিশ অবজারভারের এই তল্লাশি কি স্রেফ একটা রুটিন তল্লাশি, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো রাজনৈতিক সমীকরণ? तो फिर उसकी खबर भी अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही है कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। কেন শাসক দল একে বর্বর অত্যাচার বলছে, আবার বিরোধীরা কেন একে আইনের শাসন বলছে? আজকের ভিডিওতে আমরা এটাই নিয়ে বিশ্লেষণ করব। দক্ষিণ 24 পরগনার ফলতায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বিরুদ্ধে বেশ কয়েকদিন ধরেই অভিযোগ আসছিল যে তিনি ভোটারদের ভয় দেখাচ্ছেন। নির্বাচন কমিশনারের মূল লক্ষ্য ছিল নির্বিঘ্নে এবং নিশ্চিন্তে ভোট করবার, আর সেই লক্ষ্যেই ময়দানে নামেন পুলিশ অবজারভার অজয় পাল শর্মা। রাতারাতি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে জাহাঙ্গীরের বাড়িতে পৌঁছে যান এই আইপিএস অজয় পাল। পুলিশ পৌঁছে দেখেন জাহাঙ্গীর বাড়িতে নেই। তার ভাইপো এবং পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। জাহাঙ্গীরের গাড়ি চালক কে, সেই তথ্যও জানতে চান অজয় পাল শর্মা, কিন্তু কোনো সঠিক উত্তর মেলেনি। আপনাদের কি মনে হয় নির্বাচনের সময় কোনো প্রার্থীর বাড়িতে মাঝরাতে এরকম তল্লাশি চালানো কি সাধারণ মানুষের মনে আস্থা ফেরায়, নাকি এটা একটা রাজনৈতিক চাপের অংশ? কমেন্টে অবশ্যই জানাবেন। এই ঘটনার পর থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে এই রেড আসলে বর্বরতা। তাদের দাবি বাড়িতে পুরুষ সদস্যরা না থাকা সত্ত্বেও মহিলারা যখন শোবার পোশাক পরেছিলেন তখনই নাকি জোর করে পুলিশ ঢুকেছে এবং কেন্দ্রীয় বাহিনীও। প্রাক্তন আইপিএস এবং তৃণমূলের প্রতিনিধিরা বলেছেন অবজারভারের মৌখিক নির্দেশে 500-রও বেশি মানুষকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে। এর জন্য ওনারা আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি নিয়েছেন। তৃণমূল সাফ জানিয়ে দিয়েছে যারা এই কাজ করেছে তাদের প্রত্যেকের নাম নথিভুক্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একদিকে নির্বাচন কমিশন ভোটারদের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর, অন্যদিকে আবার ব্যক্তিগত গোপনীয়তা এবং মানবাধিকারের প্রশ্ন তুলছে শাসক দল। আইনের বই কি বলে? নির্বাচনের সময় কমিশন কি অসীম ক্ষমতার অধিকারী? এই সংঘাত আজ বাংলার প্রতিটা বুথে ছড়িয়ে পড়ছে। বিরোধীরা আবার এই ঘটনাকে অন্য চোখে দেখছেন। তাদের বক্তব্য বেশ কড়া। বিরোধী শিবিরের দাবি ফলতার মতো এলাকাতে এতদিন মুঘল শাসনের মতো শাসন চলত, যেখানে ভারতের সংবিধান বা পুলিশ পৌঁছতে পারত না। প্রার্থীপদ বাতিল করা কি সম্ভব? বিজেপির পক্ষ থেকে দাবি তোলা হয়েছে যদি ভোটারদের ভয় দেখানোর অভিযোগ প্রমাণিত হয় তবে এই প্রার্থী পদই বাতিল হয়ে যেতে পারে। এবার বাংলার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা কি আগের সমস্ত রেকর্ড ভেঙে দেবে? ফলতার এই ছবিটা আসলে 2026-এর গোটা বাংলার নির্বাচনের একটা ছোট্ট সংস্করণ মাত্র। একদিকে কমিশন চাইছে ভীতিমুক্ত ভোট, অন্যদিকে স্থানীয় রাজনীতি এবং প্রশাসনিক ক্ষমতার লড়াইও চলছে। এখন প্রশ্ন হচ্ছে কে এই অজয় পাল শর্মা? কেন তাকে ঘিরে ফলতার রাজনীতি আজ উত্তাল? 2011 ব্যাচের উত্তরপ্রদেশ ক্যাডারের একজন আইপিএস অফিসার বলা হয় এনাকে, কিন্তু উত্তরপ্রদেশে এনাকে সিংঘম বলা হয়। ডেন্টিস্ট থেকে আইপিএস হওয়া এই অফিসারকে যোগী আদিত্যনাথের অন্যতম পছন্দের এবং এনকাউন্টার স্পেশালিস্ট হিসেবে চেনা হয়। তবে কি ইউপি মডেলের ছায়া এখন বাংলায়? অজয় পাল শর্মা যখন ফলতার জাহাঙ্গীর খানের বাড়িতে সামনে দাঁড়িয়ে হিন্দিতে হুঙ্কার দেন তখন সেটা স্রেফ পুলিশের ভাষা থাকে না। অনেকেই মনে করছেন নির্বাচন কমিশনার উত্তরপ্রদেশের এই টপ কপ ইমেজকে ব্যবহার করে বাংলার একটি রুটলেস এবং কঠোর বার্তা দিতে চাইছে। অপরাধ দমনে ইউপি মডেলের যে ধরন তা কি এবার বাংলার বুথ স্তরে প্রয়োগ করবার চেষ্টা চলছে? একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট লক্ষ্য করুন, অজয় পাল শর্মা যখন জাহাঙ্গীরের বাড়িতে যান তিনি দেখেন যে সেখানে নিয়মের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। যেখানে 10 জন থাকার কথা সেখানে 14 জন পুলিশ কর্মী ছিলেন। তিনি সঙ্গে সঙ্গে লোকাল এসপির কাছে জবাবদিহি চান। এই ঘটনা কি প্রমাণ করে যে কমিশন মনে করছে লোকাল পুলিশ হয়তো নিরপেক্ষ নয়? উত্তরপ্রদেশ বা উড়িষ্যার মতো ভিন রাজ্যের অফিসারদের অবজারভার করে পাঠানোর সিদ্ধান্ত কি আসলে রাজ্য পুলিশের ওপর এক ধরনের সফট সেন্সার?
তৃণমূল বলছে এটি ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা। অন্যদিকে বিরোধীদের দাবি এটাই হচ্ছে ভয়মুক্ত ভোটের পরিবেশ। ভাবুন তো, একজন অফিসার যখন সশরীরে হেভিওয়েট প্রার্থীর বাড়িতে ঢুকে হুঁশিয়ারি দেন, তখন সাধারণ ভোটারদের মনে কী প্রভাব পড়ে? যারা এতদিন ভয়ে ভোট দিতে যাওয়ার কথা ভাবতেন না, তারা কি এতে সাহস পাচ্ছেন, নাকি এই কঠোরতা সাধারণ মানুষকে আরো বেশি আতঙ্কিত করে দিচ্ছে? আপনার কি মনে হয় একজন এনকাউন্টার স্পেশালিস্ট ইমেজধারী অফিসারকে কি রাজনৈতিক স্পর্শকাতর এলাকায় অবজারভার হিসেবে ফাটানো সঠিক সিদ্ধান্ত, নাকি এটি প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, ফলতার এই ঘটনাকে বুঝতে হলে আমাদের আগে দক্ষিণ চব্বিশ পরগনার রাজনৈতিক গুরুত্বটাকে বুঝতে হবে। গত কয়েক দশকে এই জেলাটি তৃণমূল কংগ্রেসের এমন এক অভেদ্য দুর্গ হিসাবে গড়ে উঠেছে যেখানে বিরোধী রাজনৈতিক সক্রিয়তা প্রায় নগণ্য। কিন্তু 2026-এর নির্বাচনে কি সেই দুর্গে ফাটল ধরেছে? দক্ষিণ চব্বিশ পরগনার রাজনীতির মূল চাবিকাঠি হলো মাইক্রো লেভেল বুথ ম্যানেজমেন্ট, অর্থাৎ প্রতিটি বুথে নিজেদের আধিপত্য বজায় রাখা। কিন্তু যখন আইপিএস অজয়পাল শর্মার মতো অফিসাররা সরাসরি প্রার্থীর অন্দরে ঢুকে পড়েন, তখন সেই শক্তিশালী সংগঠনের কাঠামোর কাছে একটা বড় চ্যালেঞ্জ তৈরি হয়। যখন কর্মীরা দেখেন যে তাদের নেতাকেই পুলিশ প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, তখন তৃণমূলের সেই নিস্তরঙ্গ বুথ স্তরের কর্মীদের মনোবল কিছুটা হলেও ধাক্কা লাগে। একটি কথা রাজনীতিতে খুব প্রচলিত রয়েছে, ভয়মুক্ত ভোট মানেই পরিবর্তনের হাওয়া। সাধারণ ভোটার যারা হয়তো এতদিন বুথে যেতে দ্বিধা করতেন, তারা যখন দেখেন যে কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনার এতখানি সক্রিয়, তখন তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়। এই যে মনস্তাত্ত্বিক জয়, এটা কি শেষ পর্যন্ত বিরোধী ভোট ব্যাংককে বহুমুখী করতে পারবে? ফলতার এই অ্যাকশন কি আসলে নিস্তেজ হয়ে পড়া বিরোধী কর্মীদের নতুন করে অক্সিজেন যোগাচ্ছে? তৃণমূলের দুর্গ কি সত্যিই বিপদে? বিরোধীদের অভিযোগ ছিল এই জেলায় অবাধে ভোট দেওয়া যায় না, কিন্তু এবার কমিশন যেভাবে জিরো টলারেন্স নীতি নিয়েছেন, তাতে তৃণমূলের এই গড় রক্ষা করা কি কঠিন হয়ে পড়বে? অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি, এই সক্রিয়তা আসলে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে বুথ থেকে দূরে রাখার চক্রান্ত। অর্থাৎ দুই পক্ষই এখন ভয় বনাম সাহস এর এক জটিল মনস্তাত্ত্বিক খেলায় মত্ত। আপনি কি মনে করেন দক্ষিণ চব্বিশ পরগনার এই অভেদ্য দুর্গে কি এবার সত্যিই ফাটল ধরবে, নাকি তৃণমূলের সাংগঠনিক শক্তি এই সমস্ত প্রশাসনিক চাপ কাটিয়ে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে? আপনার এলাকা থেকে আপনি কি দেখছেন আমাদের অবশ্যই জানাবেন। ফলতার এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের একটি বড় অভিযোগ ছিল, বিনা নোটিশে বা সার্চ ওয়ারেন্ট ছাড়া কেন তল্লাশি চালানো হলো? সাধারণ মানুষের মনেও প্রশ্ন জেগেছে, পুলিশ কি চাইলেই যখন তখন কারোর বাড়িতে ঢুকে পড়তে পারে? চলুন আবেগ সরিয়ে রেখে একটু আইনের গভীরে উঁকি দেওয়া যাক। ভারতে যখন নির্বাচনের ঘণ্টা বাজে, তখন রাজ্য প্রশাসনের রাশ চলে যায় নির্বাচন কমিশনারের হাতে। জনপ্রতিনিধি আইন বা রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951 অনুযায়ী নির্বাচনের সময় শান্তি রক্ষা এবং নিরপেক্ষতা নিশ্চিত করতে কমিশনের অফিসারদের বিশেষ ক্ষমতা দেওয়া হয়। যদি কোনো নির্দিষ্ট গোয়েন্দা তথ্য বা স্পেশাল ইন্টেলিজেন্স থাকে, যে কোনো জায়গায় অবৈধ অস্ত্র মজুদ আছে বা ভোটারদের ভয় দেখানোর কাজ চলছে এরকম খবর পাওয়া যায়, তবে কমিশন সেখানে তৎক্ষণাৎ পদক্ষেপ নিতে পারে কোনো নোটিশ ছাড়াই। সাধারণ সময়ে ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসি অনুযায়ী তল্লাশির জন্য ওয়ারেন্ট লাগে, কিন্তু জরুরি পরিস্থিতিতে বা অপরাধ ঘটার প্রবল সম্ভাবনা থাকলে পুলিশ অফিসার নির্দিষ্ট ধারায় ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি চালাতে পারে। বিশেষ করে যখন নির্বাচন কমিশনের সরাসরি নির্দেশ থাকে, তখন মডেল কোড অফ কন্ডাক্ট বা নির্বাচনী আচরণ বিধি কার্যকর করবার জন্য এই ধরনের রেড আইন বৈধভাবে মানা হয়। এখানেই তৈরি হয়েছে বড় বিতর্ক। শাসক দলের দাবি, বাড়িতে মহিলারা থাকাকালীন মাঝরাতে এই হানা ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন। অন্যদিকে আইনের যুক্তি হলো, যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন নিশ্চিত করতে কোনো বড় বাধা থাকে, তবে সেই বাধা দূর করাই হলো কমিশনের প্রথম এবং প্রধান কাজ। অর্থাৎ আইনের চোখে ব্যক্তির গোপনীয়তার চেয়ে সুষ্ঠু নির্বাচন হলো বেশি অগ্রাধিকার পায়। রাজীব কুমার এবং তৃণমূলের নেতৃত্ব বলছেন তারা আইনের পথেই হাঁটবেন। তারা যদি কোর্টে এই তল্লাশি পদ্ধতি নিয়ে চ্যালেঞ্জ করেন, তবে কমিশনকে দেখাতে হবে যে তাদের কাছে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে সত্যি কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছিল কিনা। এই আইনি লড়াইটি ঠিক করে দেবে আগামী দিনে বাংলার ভোটের ময়দানে কমিশনের ক্ষমতাটি কতদূর বিস্তৃত হবে। আপনার কি মনে হয় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কি কমিশনারের হাতে এই ধরনের অসীম ক্ষমতা থাকা উচিত, নাকি এতে সাধারণ মানুষের নাগরিক অধিকার খর্ব করার ঝুঁকি থাকে? আপনাদের অমূল্য মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।